আসসালামু আলাইকুম ভাইয়া এবং আপুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। বোটানি নবম অধ্যায় অর্থাৎ উদ্ভিদ শারীরতত্ত্ব পড়তে গেলে তোমাদের একটা ভয়ের নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। সো গ্লাইকোলাইসিসে এই যে বিরাট একটা ছক করতে হয়, তো তোমরা অনেকে মুখস্থ করে ফেলো, আবার অনেকে আশায় ছেড়ে দাও যে এটা তো আসলে কখনোই মুখস্থ হবে না। কিন্তু আমরা জাস্ট অল্প কয়েকটি স্টেপ ফলো করে এই পুরা গ্লাইকোলাইসিস ছকটা মুখস্থ ছাড়াই কিন্তু আমরা বুঝে বুঝে পড়তে পারি। তো এটা যদি একবার বুঝে ফেলো তোমরা, সেক্ষেত্রে তোমাদের এই পুরা ছকটা লিখতে 2 থেকে 3 মিনিট লাগবে, আরও কম লাগতে পারে। তো বুঝাইতে হয়তো বা আমার একটু বেশি সময় লাগবে। তো একবার জাস্ট পুরা ভিডিওটা যদি তোমরা দেখো ভাইয়া, তোমাদের গ্লাইকোলাইসিস নিয়ে আর কোনো কনফিউশনই থাকবে না। এবং এই পুরা গ্লাইকোলাইসিস ছকটা তুমি পরীক্ষায় খুব ইজি ওয়েতে নিজে বুঝে বুঝে লিখতে পারবা। ওকে, সো পুরা ভিডিওটাতে আমি তোমাদের সাথে থাকবো, তোমাদের মাহি ভাইয়া। আসো আমরা ক্লাসটা শুরু করি তাহলে। সো গ্লাইকোলাইসিস মিনিংটা কি সেটা তোমার একটু ফার্স্টে জানতে হবে। সো ওয়ার্ডটা একটু খেয়াল করে দেখো ভাইয়া। গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস নামের শেষ অংশে আছে সিস। তো সিস অর্থ আশা করি তোমরা জানো, সিস মানে হচ্ছে প্রক্রিয়া। এবং তোমরা লাইসোজোম পড়েছো, লাইসোজোম থেকে লাইসিস কথাটা মনে রাখতে পারো। লাইসোজোমের কাজ কি? ভাঙাভাঙি করা, জীবাণু ধ্বংস করা। সো লাইসোজোম সরি এই লাইসিস, লাইসিস মানে কি? সিস মানে তো প্রক্রিয়া, লাইসিস মানে হচ্ছে ভাঙার প্রক্রিয়া। এবং নামের শুরুতে আছে গ্লাইকো, গ্লাইকো শব্দ থেকে মনে রাখতে পারো গ্লুকোজ। সো এই গ্লুকোজ ভাঙার প্রক্রিয়া সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। তাহলে দেখো, আমরা জাস্ট ওয়ার্ডের মিনিংটা করে এতটুকু বুঝে গেলাম যে এইখানে একটা গ্লুকোজকে ভাঙা হবে। আর একটা গ্লুকোজকে ভেঙে কি কি তৈরি করা হবে মনে রাখো, গ্লাইকোলাইসিসে যে তিনটা জিনিস তৈরি হবে সেটা হচ্ছে APN, আপন। এ আপন তৈরি হবে 2 অণু করে। তাহলে এ মান হচ্ছে এটিপি, অর্থাৎ 2 অণু এটিপি তৈরি হবে। পি মান হচ্ছে পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, এটাও 2 অণু তৈরি হবে। এবং এন মান হচ্ছে NADH2, এটাও 2 অণু তৈরি হবে। ওকে, তাহলে আসো আমরা পরের পেজে যাই। একটা কথা মনে রাখো, এইখানে আমাদের অনেকগুলো এনজাইমের নাম আছে। এটা তো আমাদের ঝামেলা করে অনেক, তাই না? দেখো প্রতিটা লাইনে লাইনে এনজাইমের নাম আছে। তো এই এনজাইম, এনজাইম সম্পর্কে যে কথাটা মনে রাখবা, কোনো নামের শেষে যদি কখনো দেখো ASC আছে, সেটাই কিন্তু একটা এনজাইম। যেমন আমার নামের শেষে যদি আমি ASC যোগ করে দিই, আমার নাম হচ্ছে মাহি, তো ASC যোগ করে দিলাম, এটাই কিন্তু একটা এনজাইম। যেমন আমি তোমাকে যদি বলি মিউটেশন, মিউটেশনের এনজাইম কি হবে ভাইয়া? তুমি জাস্ট মিউটেশনের নামের শেষে কি যোগ করে দিবা? ASC যোগ করে দিবা, সেটা হচ্ছে মিউটেশনের এনজাইম, তাই না? তাহলে আমি যদি তোমাকে বলি ভাইয়া মিউটেজ, মিউটেজ এটা কিসের এনজাইম? অ্যান্সার হবে মিউটেশনের এনজাইম, তাই না? কিভাবে বুঝলা তুমি? এই যে নামের শেষে আছে ASC, এটা হচ্ছে একটা এনজাইম। তাহলে মিউটেজ নামটা তো মিউটেশনের সাথে মিল আছে, মিউটেশনের এনজাইম। আমি যদি বলি সমানুকরণ এনজাইম, তাহলে সমানু, আমি যদি বলি ভাইয়া সমানু, সমানু বা আইসোমার, সমানুর ইংলিশটা হচ্ছে আইসোমার। তো সমানু বা আইসোমার করার এনজাইমটা কি? অ্যান্সারটা কি হবে? জাস্ট ASC যোগ করে দাও, তাহলে অ্যান্সারটা হবে আইসোমারেস। সিম্পল কথা, তাই না? তাহলে দেখো যেগুলো নামের শেষে আমরা যদি যদি ASC যোগ করে দিই, সেটা কিন্তু আমরা এনজাইম পাবো। তাহলে এনজাইম কিভাবে আমরা পাবো সেটা আমরা অলরেডি জেনে গেলাম। এবং এর সাথে আরেকটা কথা মনে রাখো, একটা স্পেশাল এনজাইম নাম হচ্ছে কাইনেজ। এনজাইমটা ভাইয়া কাইনেজ। এই কাইনেজ সম্পর্কে যে কথাটা মনে রাখবা, এটা হচ্ছে ফসফেট যোগ অথবা বিয়োগের এনজাইম। কাইনেজ কি ভাইয়া? এটা হচ্ছে ফসফেট, ফসফেট যোগ অথবা বিয়োগ, বিয়োগের এনজাইম, এনজাইম। ওকে, তো এই কাইনেজ নামটা দেখো নামের শেষে কিন্তু ASC আছে, তাহলে এটা হচ্ছে ফসফেট যোগ অথবা বিয়োগের এনজাইম। তো কাইনেজ নিয়ে একটু পরে কথা বলবো। আসো আমরা আরো ছোট্ট একটা বিষয় একটু জেনে নিই। তাহলে দেখো গ্লাইকোলাইসিস তোমরা নিজেরাই অ্যান্সার করবে, এরপরে আমার আর কোনো কিছুই বলতে হবে না। তাহলে দেখো ভাইয়া, আমরা আরো ছোট্ট একটা বিষয় জানবো। তোমরা নিশ্চয়ই শর্করা সম্পর্কে জানো। শর্করা মানে কি ভাইয়া?
শর্করা বা কার্বোহাইড্রেট। যেমন তোমরা গ্লুকোজ খাও, আমরা ভাত খাই, আমরা আলু খাই, এগুলো হচ্ছে শর্করা, শর্করা জাতীয় খাদ্য, তাই না? তো এই যে গ্লুকোজের সংকেতটা নিশ্চয়ই তোমরা জানো, C6H12O6, এটা একটা শর্করা। তাহলে প্রশ্নটা হচ্ছে এটা কত কার্বন বিশিষ্ট শর্করা? এটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট একটা শর্করা। কিভাবে চিনলাম, কিভাবে বুঝলাম? এখানে নামের শুরুতে আছে C6, তাহলে এখানে এটা কি ভাইয়া? এটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট শর্করা, কার্বন বিশিষ্ট শর্করা, বিশিষ্ট শর্করা। আচ্ছা, ধরে নাও যে তুমি শর্করা সম্পর্কে কিছুই বোঝো না, তারপরে একটু বোঝার চেষ্টা করো, আমি যা বোঝাচ্ছি অন্তত এতটুকু বোঝার চেষ্টা করো। তাহলে এটা আমরা বুঝলাম C6 আছে, তার মানে এটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট শর্করা। এখন শর্করা আমরা চিনি কিভাবে? মনে রাখো, নামের শেষে AAC থাকলে আমরা দেখছি এনজাইম। এই যে নামের শেষে AAC থাকা মানে এনজাইম। তো মনে রাখো, নামের শেষে OAC থাকা মানে আবার শর্করা। তাহলে নামের শেষে OAC থাকলে সেটা কিন্তু শর্করা। যেমন গ্লুকোজ, এই নামটা কি আমরা পাইছি? এটা হচ্ছে গ্লুকোজ, এটা হচ্ছে ভাইয়া গ্লুকোজ। তাহলে এই যে দেখো, গ্লুকোজ নামের শেষে কি আছে? OAC আছে, তার মানে এটা হচ্ছে একটা শর্করা। আচ্ছা, এখন এই যে দেখো C6H12O6, এটা গ্লুকোজও হইতে পারে, আবার ফ্রুক্টোজও হইতে পারে। হ্যাঁ, একই আণবিক সংকেত। এটা হচ্ছে গ্লুকোজেরও আণবিক সংকেত। আমরা তো জানি এটা হচ্ছে গ্লুকোজ, এটা হচ্ছে, আমরা জানি এটা হচ্ছে গ্লুকোজ, এটা আমরা অনেক আগে থেকে জানি। এখন আমি বলতেছি এটা আবার ফ্রুক্টোজেরও সংকেত, ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ তো তোমাদের অনেকের মাথা ঘুরে যাইতে পারে যে ভাইয়া এটা কিভাবে? এটা তো আমরা জানি গ্লুকোজের সংকেত, এটা আবার ফ্রুক্টোজের সংকেত কিভাবে হইলো? তো তোমরা নিশ্চয় সমানুতা নাম শুনেছো, বা আইসোমার। এই সমাণু মানে কি? যাদের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত আলাদা, তারা হচ্ছে সমাণু, একে অপরের সমাণু। তাহলে গাঠনিক সংকেতটা যদি তুমি দেখো, গ্লুকোজটা দেখতে ষড়ভুজের মতো, আর ফ্রুক্টোজটা দেখতে কিন্তু ষড়ভুজ না, পঞ্চভুজের মতো, এরকম। তাহলে এই আণবিক সংকেত একই, আণবিক সংকেত একই, কিন্তু গাঠনিক সংকেত আলাদা, তার মানে কি এরা হচ্ছে পরস্পরের সমাণু। তাহলে ধরে নাও ভাইয়া এটা হচ্ছে, আচ্ছা আপাতত এত কিছু বোঝার দরকার নাই, জাস্ট মনে রাখো এটা হচ্ছে এই C6H12O6, এটা গ্লুকোজও হতে পারে, ফ্রুক্টোজও হতে পারে। আচ্ছা, তাহলে ভাইয়া এখানে দেখো তো, এটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট একটা শর্করা। এই 6 কার্বন বিশিষ্ট শর্করা, তাহলে হেক্সা কথাটার অর্থ তোমরা জানো 6, ওই যে হেক্সা মিশন ব্রাজিলের। তাহলে এই 6 কার্বন বিশিষ্ট শর্করা, এই হেক্সার সাথে জাস্ট OAC যোগ করে দাও, এটাকে আমরা কি নামে ডাকতে পারি? এটাকে আমরা বলতে পারি হেক্সোস। কি নামে ডাকতে পারি ভাইয়া? এটাকে আমরা বলতে পারি, ধরে নাও যে হেক্সোস। আচ্ছা, তাহলে বলো তো 4 কার্বন বিশিষ্ট শর্করা, কার্বন সংখ্যা যদি 4 হয়, যেমন C4H8O4, তাহলে দেখো তো এখানে 4 কার্বন বিশিষ্ট শর্করা। এবং 4 কার্বন বিশিষ্ট শর্করার উদাহরণ তো আমরা জানি না, যেমন 6 কার্বন বিশিষ্ট শর্করার উদাহরণটা তুমি বলতে পারছো, কিন্তু এটার তো আর উদাহরণ জানি না। তাহলে এই 4 কার্বন বিশিষ্ট শর্করা, এটাকে আমরা কি নামে ডাকতে পারি? উদাহরণ তো জানি না, তাহলে কি নামে ডাকতে পারি? এটাকে আমরা বলতে পারি, দেখো এখানে টেট্রা কথাটার অর্থ হচ্ছে 4, টেট্রা কথাটার অর্থ হচ্ছে 4, তাহলে আমি জাস্ট OAC যোগ করে দিলাম, তাহলে টেট্রোজ। তাহলে 4 কার্বন বিশিষ্ট শর্করা, এটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে টেট্রোজ। টেট্রোজ মানে কি? 4 কার্বন বিশিষ্ট শর্করা, 4 কার্বন বিশিষ্ট শর্করা। ঠিক তেমনি আমি যদি বলতাম C3H6O3, এটা কত কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট শর্করা। এখন নাম তো আমরা জানি না, যেহেতু জানি না, এটাকে আমরা বলতে পারি ট্রাই, মানে যেহেতু 3, এর সাথে OC যোগ করে দিলাম, ট্রায়োস। ওকে, তো শর্করা সম্পর্কে সামান্য একটু আইডিয়া তোমাদেরকে দিলাম। এইবার আসো সামনের দিকে আমি যাই। ধরে নাও এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট একটা শর্করা, কার্বন সংখ্যা 3। এখানে হাইড্রোজেন অক্সিজেন কয়টা আছে সেটা দেখাইলাম না, জাস্ট মনে রাখো শর্করার কার্বন সংখ্যা হচ্ছে 3টা। তাহলে এখানে এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার কার্বন। তাহলে এই 3 কার্বন বিশিষ্ট শর্করা, বা এটাকে আমরা তো জানি এটার নাম হচ্ছে ট্রায়োস। এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে ট্রায়োস। তাহলে এই 3 কার্বন বিশিষ্ট শর্করার সাথে আমি চাচ্ছি একটা ফসফেট যোগ করতে, একটা অজৈব ফসফেট যোগ করতে চাচ্ছি। তাহলে এই ফসফেটটা যোগ করলে একটু বলো তো আমাকে ভাইয়া, যদিও হয়তো বা
বলতে পারবা না, তারপর একটু প্রেডিক্ট করো। বলো তো ভাইয়া এটা এই ফসফেটটা কত নাম্বার কার্বনে যুক্ত হবে, 1 নাম্বার 2 নাম্বার নাকি 3 নাম্বার কার্বনে গিয়ে যুক্ত হবে? দেখো এখানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, তিনটা কার্বনের সাথে আমি একটা ফসফেট যোগ করব, তাহলে এই ফসফেটটা কত নাম্বার কার্বনে গিয়ে যুক্ত হবে? তো এটা হয়তো পারবা না, আমি বলে দিই, সেটা হচ্ছে এই ফসফেটটা যুক্ত হবে 3 নাম্বার কার্বনে। তাহলে 3 নাম্বার কার্বনে যদি যুক্ত হয়, এটা হচ্ছে নিয়ম, শেষ কার্বনে গিয়ে যুক্ত হবে। তাহলে 3 নাম্বার কার্বনে যদি যুক্ত হয়, তাহলে যৌগটার নাম কি হয়ে গেল ভাইয়া? যৌগটার নাম ছিল হচ্ছে ট্রায়োস। 3 নাম্বার কার্বনে একটা ফসফেট যুক্ত হয়েছে, তার মানে কি 3 ফসফেট। তাহলে যৌগটার নাম হয়ে গেল ভাইয়া ট্রায়োস 3 ফসফেট। আচ্ছা, আরেকটা তোমাদেরকে দিই, মনে মনে ভাবো। কার্বন সংখ্যা এবার দিলাম 4টা, তার মানে কি এটা হচ্ছে টেট্রোস। টেট্রোস, তাহলে এই টেট্রোজের সাথে আমি একটা ফসফেট যোগ করলাম। টেট্রোজের সাথে ফসফেট যোগ করলে এখানে যে যৌগটা তৈরি হবে, এই যৌগটার কত নাম্বার কার্বনে, 1 2 3 4 কত নাম্বার কার্বনে ফসফেট যুক্ত হবে বলো তো? নিশ্চয় 4 নাম্বার কার্বনে ফসফেট যুক্ত হবে, কারণ আমরা জানি ফসফেট শেষ কার্বনে যুক্ত হয়। তাহলে 4 নাম্বার কার্বনে যুক্ত হবে। ঠিক তেমনি আমি যদি 5টা কার্বন সংখ্যা নিই, ফসফেটটা কার সাথে গিয়ে যুক্ত হবে? শেষ কার্বনে যুক্ত হবে, 5 নাম্বার কার্বনে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার যদি আমি তোমাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করি, এইবার দেখি তো কার কত বুদ্ধি ভাইয়া। তোমরা একটু মনে মনে অ্যান্সার করো, তোমরা একটু মনে মনে অ্যান্সার করো। আমি তোমাকে বললাম গ্লুকোজ, আমি তোমাকে বললাম গ্লুকোজ, এই গ্লুকোজের সাথে আমি যোগ করতে চাই একটা ফসফেট। তাহলে বলো তো ভাইয়া, বলো তো ভাইয়া যৌগটার নাম কি হবে? মনে মনে একটু ভাবো, আমি বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো যৌগটার নাম হবে, গ্লুকোজ যেহেতু 6 কার্বন, দেখো গ্লুকোজের কার্বন সংখ্যা কত আমরা জানি, C6, 6টা কার্বন। তাহলে একটা ফসফেট যোগ করলে সেটা কত নাম্বার কার্বনে যুক্ত হয়? শেষ কার্বনে যুক্ত হয়, তাই না? সো এখানে কি হবে, যৌগটা যেহেতু গ্লুকোজ দেওয়া আছে, তার মানে কি যৌগটা হবে, এই ফসফেট যোগ করলে সেটা হয়ে যাবে গ্লুকোজ 6 নাম্বার কার্বনে একটা ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, ওকে। এইবার আচ্ছা আরেকটা করো তোমরা। আমি বললাম তোমাকে ফ্রুক্টোজ, ফ্রুক্টোজের সাথে আমি একটা ফসফেট যোগ করতে চাই। তাহলে এই ফসফেট যোগ করলে যৌগটার নাম কি হবে? তাহলে ফ্রুক্টোজও 6 কার্বন আমরা জানি, ফ্রুক্টোজও 6 কার্বন, তার মানে কি ফ্রুক্টোজ 6 ফসফেট, সিম্পল কথা। ওকে, তাহলে একটা কথা আমরা ক্লিয়ার হয়ে গেলাম, সেটা হচ্ছে শর্করায় একটি ফসফেট যোগ করলে তা শেষ কার্বনে যুক্ত হয়, যুক্ত হয়। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এবার আসো এরপরের অংশটাতে আমরা যাই, সেটা হচ্ছে এই যে দেখো এখানে ট্রায়োজের সাথে একটা ফসফেট যোগ করলে যৌগটার নাম কি হচ্ছে? ট্রায়োজ 3 ফসফেট, এটা আমরা জানলাম। আমি চাইতেছি এখানে আরো একটা ফসফেট যোগ করতে, আমি চাইতেছি এই ট্রায়োজ 3 ফসফেটের সাথে আরো একটা ফসফেট যোগ করতে। এইবার একটু চিন্তা করো তো ভাইয়া, এইখানে কার্বন কার্বন কার্বন, কার্বনের 3টা কার্বন আছে, এই 3টা কার্বনের 3 নাম্বার কার্বনেতে একটা ফসফেট অলরেডি আছে। তাহলে আমি যোগ করছি আরো একটা ফসফেট, সেটা কত নাম্বার কার্বনে যুক্ত হবে? মনে রাখো প্রথম কার্বনে। তাহলে শেষ কার্বনে প্রথমটা যুক্ত হয়েছিল, দ্বিতীয় কার্বনটা যুক্ত হবে প্রথম কার্বনে। ওকে, তাহলে এই যৌগটার নাম কি হবে? আগে যৌগটার নাম কি ছিল? ট্রায়োস 3 ফসফেট। তাহলে শুধুমাত্র 3 নাম্বার কার্বনে ছিল তখন, এখন কত নাম্বার? 1এও যুক্ত হয়েছে, 3এও যুক্ত আছে। তাহলে যৌগটার নাম কি হবে? ট্রায়োস 1 1 নম্বরে যুক্ত আছে, 3 নম্বরে যুক্ত আছে 1 3, যেহেতু 2টা ফসফেট তার মানে কি 20 ফসফেট, অর্থাৎ 1 আর 3 নাম্বার কার্বনে 2টা 20 ফসফেট, 2টা ফসফেট যুক্ত আছে। তাহলে এতটুকু আমরা বুঝলাম। তাহলে এইবার তোমরা অ্যান্সার করবা, বলো তো ভাইয়া, মনে মনে অ্যান্সার করো। বলো তো ভাইয়া, এই যে এটা হচ্ছে টেট্রোজ, টেট্রোজের সাথে একটা ফসফেট যোগ করার কারণে এটা হয়ে গেছিল টেট্রোজ 4 ফসফেট। এর সাথে আমি আরো একটা ফসফেট যোগ করতে চাই, তাহলে এই যৌগটার নাম কি হবে? তাহলে এই যৌগটাই ফসফেটটা কত নাম্বার কার্বনে যুক্ত হবে? নিশ্চয়ই
শেষ কার্বনে তো একটা যুক্ত আছে অলরেডি, তাহলে পরেরটা যুক্ত হবে প্রথম কার্বনে। তাহলে যৌগটার নাম হবে টেট্রোস 1,4, দুইটা ফসফেট, তার মানে কি 20 ফসফেট। আশা করি এতটুকু ক্লিয়ার। ওকে, ঠিক তেমনি আমি তোমাকে যদি বলতাম যে ফ্রুক্টোজের সাথে একটা ফসফেট যুক্ত হয়ে তৈরি হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট, তাহলে ভাইয়া বলো তো এর সাথে আরো একটা ফসফেট আমি যোগ করব, তাহলে এই যৌগটার নাম কি হবে? যৌগটার নাম হবে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ 1 নাম্বার কার্বনে এবার যুক্ত হবে, অলরেডি তো 6 নাম্বার কার্বনে আছে, তাহলে প্রথম কার্বনে যুক্ত হবে, তাহলে 1, 6, 20 ফসফেট। আশা করি তোমরা ক্লিয়ার। ওকে, তাহলে দেখো আমরা যে বিক্রিয়াগুলো ঘটাইলাম প্রতিটা বিক্রিয়াতে তো এনজাইম দরকার, তাহলে এনজাইম কিন্তু আমি লিখি নাই কোনোটাতে, আমি এনজাইমের নামটা লিখি নাই। আচ্ছা, তাহলে এনজাইমের নামটা যদি আমরা একটু লিখি, দেখো এর আগে আমরা একটা জিনিস দেখেছি, গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ হতে পারে, তাই না? এই যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ এরা যেহেতু পরস্পরের আইসোমার, গ্লুকোজ আর ফ্রুক্টোজ এরা যেহেতু পরস্পরের আইসোমার, তার মানে কি এই গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ হইতে পারবে, আবার ফ্রুক্টোজ থেকে গ্লুকোজ হইতে পারবে। তাহলে এরা যেহেতু পরস্পরের আইসোমার, এনজাইমটা কি হবে? আইসোমারেস। তার মানে কি এই গ্লুকোজটা যদি ফ্রুক্টোজ হতে চায়, এনজাইমটা দরকার হচ্ছে আইসোমারেস, আবার ফ্রুক্টোজটাও যদি গ্লুকোজ হতে চায়, এনজাইমটা হচ্ছে আইসোমারেস। আশা করি বুঝেছো। এরপরের অংশটাতে আমি যদি যাই, এইখানে একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, এখানে একটু খেয়াল করে দেখো তো, এইখানে কোন এনজাইমটা হবে? এই যে ট্রায়োজের সাথে আমি চাচ্ছি একটা ফসফেট যোগ করতে, ট্রায়োজের সাথে আমি চাই একটা ফসফেট যোগ করতে, তাহলে এই যৌগটা তো হবে ট্রায়োজ 3 ফসফেট, কিন্তু এখানে কোন এনজাইমটা বিক্রিয়া করবে এখানে, বা কোন এনজাইমটা দ্বারা এই বিক্রিয়াটা সংঘটিত হবে? তাহলে আমরা এর আগেও আমরা জেনেছি, কোথায় জেনেছি দেখো এইখানে, কাইনেজ, এটা কি ফসফেট যোগ বা বিয়োগের এনজাইম। তাহলে এই কথাটাই মনে রাখো, ফসফেট যোগ বা বিয়োগের এনজাইম কি? কাইনেজ। তাহলে দেখো তো ভাই এখানে আমরা কি করছি? ফসফেট যোগ করছি। এখানে আসলে আমরা করছি কি? এখানে আমরা ফসফেট যোগ করছি, তাহলে এনজাইমটা কি? এনজাইমটা হচ্ছে কাইনেজ। সিম্পল কথা, এনজাইমটা হচ্ছে কাইনেজ। তাহলে কি কাইনেজ হবে? আগের যৌগটা খেয়াল করো, আগের যৌগটা হচ্ছে ট্রায়োজ, তাহলে ট্রায়োজ কাইনেজ। এনজাইমটা কি নাম হবে? এনজাইমটা হবে ট্রায়োজ কাইনেজ। সিম্পল কথা। আবার দেখো ট্রায়োজ 3 ফসফেট, এটার সাথে আমরা আরেকটা ফসফেট যোগ করছি, তাহলে এনজাইমটা কি? এনজাইমটা হচ্ছে কাইনেজ। এনজাইমটা হচ্ছে ভাইয়া কাইনেজ। কি কাইনেজ? আগের যৌগটা খেয়াল করো, আগের যৌগটা কি? ট্রায়োজ 3 ফসফেট। তাহলে এই যৌগটার মধ্যে ফসফেটও আছে, ট্রায়োজও আছে, তাহলে আমি বলতে পারি ফসফো ট্রায়ো কাইনেজ, এভাবে বলতে পারি, তাই না? সো এভাবে বলতে পারি যে ফসফো ট্রায়ো কাইনেজ। আচ্ছা, জাস্ট বোঝো, বুঝতেছো কিনা? না বুঝলে কমেন্ট করে আমাকে জানাবা, ঠিক আছে? এরপরের যৌগটা দেখো, তাহলে এখন নিজেরা আশা করি পারবা। টেট্রোজ, এর সাথে একটা ফসফেট যোগ করলাম, এনজাইমটা হচ্ছে কাইনেজ। কি কাইনেজ? টেট্রোজ কাইনেজ। সিম্পল। আবার দেখো টেট্রোজ 4 ফসফেট, এর সাথে একটা ফসফেট যোগ করলাম, এনজাইমটা কি হবে? কাইনেজ। কি কাইনেজ? ফসফো টেট্রো কাইনেজ। সিম্পল কথা। ওকে, আবার দেখো এই যে ফ্রুক্টোজ, ফ্রুক্টোজের সাথে আমি একটা ফসফেট যোগ করছি, তাহলে এনজাইমটা কি? ফসফেট যোগ মানে কাইনেজ, যোগ বা বিয়োগ যেটাই বলি কাইনেজ। তাহলে কাইনেজ, কি কাইনেজ ভাইয়া? ফসফোকাইনেজ, সরি ফ্রুক্টোকাইনেজ। কি কাইনেজ ভাইয়া? ফ্রুক্টোকাইনেজ। আশা করি বুঝতে পেরেছ। আবার ধরো ফ্রুক্টোজ 6 ফসফেট, এর সাথে আরেকটা ফসফেট আমি যোগ করলাম, ফ্রুক্টোজ 6 ফসফেট, এটার সাথে আরো একটা ফসফেট যোগ করলাম, এনজাইমটা কি হবে? এনজাইমটা হবে কাইনেজ। কাইনেজ, কি কাইনেজ? এখানে আগের যৌগটা দেখো, ফসফেট আছে, ফ্রুক্টোজ আছে, তাহলে ফসফো ফ্রুক্টোকাইনেজ। ফসফো ফ্রুক্টোকাইনেজ। আশা করি বুঝেছ। আচ্ছা, তাহলে এইবার তোমরা একটু অ্যান্সার করো। সেটা হচ্ছে গ্লুকোজের সাথে একটা ফসফেট যুক্ত হইলো, এনজাইমটা কি ভাইয়া? এনজাইমটা হচ্ছে কাইনেজ, তাই না? তাহলে কি কাইনেজ? তোমাদের কাছে নিশ্চয়ই মনে হবে গ্লুকোজ কাইনেজ বা গ্লুকোকাইনেজ, যেটাই বলি। তাহলে এটা তোমাদের কাছে মনে হচ্ছে যে গ্লুকোজ কাইনেজ হবে, কিন্তু এটা কে?
আদর করে বই একটা নাম দেওয়া আছে, এটাকে গ্লুকোকাইনেজ হওয়ার কথা, তবে গ্লুকোকাইনেজ না বলে বইয়ে যে কথাটা বলা আছে হেক্সা মানে যেহেতু 6 আর গ্লুকোজ যেহেতু 6 কার্বন বিশিষ্ট, এটাকে গ্লুকোকাইনেজ না বলে এটাকে আদর করে বলা হয়েছে হেক্সোকাইনেজ। আশা করি বুঝতে পেরেছো তোমরা। ওকে, সো এই বিষয়টা যদি বুঝতে পারো তাইলে আমরা এই যে এতটুকু বিষয় যদি তোমরা বুঝতে পারো তাইলে আমরা গ্লাইকোলাইসিসটা খুব ইজিলি করতে পারবো। ঠিক আছে ভাইয়া? ওকে ওকে, তাহলে আসো আমরা আমরা এই যে এই পুরা ছকটা এখন একটু বুঝবো আমরা। ওকে, ঠিক আছে। এবং লাস্ট আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে এই যে ট্রায়োস, এই যে ট্রায়োস মানে কি ভাইয়া? ট্রায়োস মানে হচ্ছে 3 কার্বন বিশিষ্ট শর্করা। এটা একটু তোমাদেরকে আরেকটু বলে দিই, সেটা হচ্ছে ট্রায়োস। ট্রায়োস মানে কি? ট্রায়োস মানে হচ্ছে 3 কার্বন বিশিষ্ট শর্করা। 3 কার্বন বিশিষ্ট শর্করা। যেমন আমরা হেক্সোজ পড়ছি, হেক্সোজ কি? 6 কার্বন বিশিষ্ট শর্করা। তাহলে হেক্সোজের দুইটা উদাহরণ ছিল না, একটা হচ্ছে গ্লুকোজ আমরা পড়ছি, আর একটা কি? ফ্রুক্টোজ, তাই না? হেক্সোজের উদাহরণ আমরা পড়ছি গ্লুকোজ, ফ্রুক্টোজ। তাহলে ট্রায়োজের উদাহরণ কি? ট্রায়োজেরও নিশ্চয়ই এরকম উদাহরণ আছে, 3 কার্বন বিশিষ্ট শর্করা। তাহলে এই ট্রায়োজও দুই ধরনের, এই ট্রায়োজটাও দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে গা আর একটা হচ্ছে ধা। বুঝতে পেরেছো? তাহলে ট্রায়োজের দুই ধরনের, একটা হচ্ছে গা, একটা হচ্ছে ধা। তাহলে গা মানে কি? গা মানে হচ্ছে গ্লিসারালডিহাইড এবং ধা মানে হচ্ছে ভাইয়া ডাইহাইড্রক্সি এসিটন। ওকে, সো এটা হচ্ছে ডাইহাইড্রক্সি এসিটন। ওকে, সো এটা আমাদের কাজে লাগবে, এই কারণে মনে রাখো গ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রক্সি এসিটন, এটা হচ্ছে ট্রায়োস, 3 কার্বন বিশিষ্ট শর্করা। ঠিক আছে, তাহলে আসো গ্লাইকোলাইসিসটা যদি আমরা এবার একটু দেখি, তাহলে গ্লাইকোলাইসিস শুরু হবে কোথা থেকে? নিশ্চয়ই একটা গ্লুকোজ থেকে। কেন? কারণ গ্লাইকোলাইসিসে আমরা একটা গ্লুকোজকেই ভাঙবো। গ্লাইকোলাইসিস মানে হচ্ছে গ্লুকোজ ভাঙার প্রক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটা শুরু হবে কোথা থেকে? শুরু হবে নিশ্চয়ই গ্লুকোজ থেকে। সো প্রথম শুরু হবে গ্লুকোজ থেকে। এবার জাস্ট আমার সাথে তোমরা অ্যান্সার করবা, আমি যেটা বলবো অ্যান্সার করবা তোমরা। তাহলে ভাইয়া গ্লুকোজ এটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট একটা শর্করা। এই গ্লুকোজের সাথে আমি একটা ফসফেট যোগ করতে চাই, যৌগটার নাম কি হবে ভাইয়া বলো তো? তাহলে গ্লুকোজের সাথে আমরা কি যোগ করব? গ্লুকোজের সাথে আমরা যোগ করব ফসফেট। তাহলে যৌগটার নাম কি হবে? 6 নাম্বার কার্বনে ফসফেটটা যুক্ত হবে, কারণ কি? শেষ কার্বনে ফসফেট যুক্ত হয়। তাহলে প্রথম ফসফেটটা কত নাম্বার কার্বনে যুক্ত হয়? শেষ কার্বনে। যৌগটার নাম কি হবে? গ্লুকোজ 6 ফসফেট। ওকে, তাহলে এনজাইমের নামটা কি হবে? এনজাইমের নামটা হবে, এখানে যেহেতু ফসফেট যোগ, এনজাইমটা হবে কাইনেজ। কি কাইনেজ? ওই যে গ্লুকোকাইনেজ হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কি হবে? হেক্সোকাইনেজ। একটু আগে তোমাদেরকে শেখাইলাম। তাহলে এটা কি হবে ভাইয়া? এনজাইমটা হচ্ছে কাইনেজ। সো কি কাইনেজ? হেক্সোকাইনেজ। এরপরে দেখো ভাইয়া কি হবে? এই গ্লুকোজ আর ফ্রুক্টোজ এরা কি পরস্পরের আইসোমার, তাই না? একটু আগে আমরা দেখছি সেটা। এই যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ কি? পরস্পরের আইসোমার। তাহলে চাইলেই আমরা গ্লুকোজটাকে ফ্রুক্টোজ বানিয়ে দিতে পারি, জাস্ট গঠনটা চেঞ্জ করতে হবে। তাহলে দেখো ভাইয়া, এখানে এরপরে যে ঘটনাটা ঘটবে, গ্লুকোজটা ফ্রুক্টোজ হয়ে যাবে। তাহলে ফ্রুক্টোজ হলে কি হবে? এখানে গ্লুকোজ 6 ফসফেট ছিল, এবার হবে ফ্রুক্টোজ 6 ফসফেট। তাহলে এনজাইমটা কি? ওকে, তাহলে ভাইয়া এখানে এনজাইমটা কি হবে? গ্লুকোজ যেহেতু ফ্রুক্টোজের আইসোমার, সো এনজাইমটা হবে আইসোমারেজ। তাহলে ভাইয়া কি আইসোমারেজ? দেখো তো, এখানে উপরের যৌগটা খেয়াল করে দেখো, গ্লুকোজ থেকে তো ফ্রুক্টোজ হয়েছে, তাই না? তাহলে উপরের যৌগটা কি ছিল? গ্লুকোজ 6 ফসফেট। তাহলে এই যৌগটার মধ্যে আছে ফসফেটও আছে, গ্লুকোজও আছে। তাহলে কি আইসোমারেজ বলবো আমরা? এটাকে আমরা বলবো, যেহেতু ফসফেট গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট হয়েছে, তাহলে এটাকে আমরা বলবো ফসফোগ্লুকো আইসোমারেজ। বুঝতে পেরেছো? তাহলে আমরা অলওয়েজ উপরের যৌগটা দেখে এনজাইমের নামকরণ করব।
মাঝে মাঝে নিচের যৌগটাও দেখতে হয়, বেশিরভাগ ক্ষেত্রে উপরের যৌগটা দেখবো। তাহলে উপরের যৌগটা ছিল গ্লুকোজ 6-ফসফেট, তাহলে ফসফোগ্লুকো আইসোমারেস। তাহলে ভাইয়া দেখো তো ঠিক আছে কিনা। এই যে দেখো, প্রথম এনজাইমটা ছিল হেক্সোকাইনেজ, দ্বিতীয় এনজাইমটা হচ্ছে ফসফোগ্লুকো আইসোমারেস। ঠিক আছে, এরপরে যে ঘটনাটা ঘটবে তোমরা অ্যান্সার করবা এবার। এই যে ফ্রুক্টোজ 6-ফসফেট, এটার সাথে আরেকটা ফসফেট যুক্ত হবে। তাহলে বলো তো যৌগটার নাম কি হবে? যৌগটার নাম হবে, তাহলে একটা তো ফসফেট অলরেডি আছে 6 নাম্বার কার্বনে, আরেকটা ফসফেট যদি যুক্ত হয় সেটা কত নাম্বার কার্বনে যুক্ত হবে? নিশ্চয়ই প্রথম কার্বনে যুক্ত হবে, তাই না? দ্বিতীয় ফসফেটটা যুক্ত হবে প্রথম কার্বনে, তাহলে যৌগটা হবে ফ্রুক্টোজ 1,6-বিস ফসফেট, দুইটা ফসফেট 1,6-বিস ফসফেট। তাহলে এনজাইমের নামটা কি হবে এখন নিশ্চয়ই তোমরা পারবা। এনজাইমটা হচ্ছে কাইনেজ। এনজাইমটা হচ্ছে কাইনেজ। কি কাইনেজ ভাইয়া? আগে যৌগটা খেয়াল করো, ফ্রুক্টোজ আছে, ফসফেট আছে, তাহলে ফসফোফ্রুক্টোকাইনেজ। ফসফোফ্রুক্টোকাইনেজ। এইবার দেখো, এটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট শর্করা। ধরে নাও এই যে এটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট একটা শর্করা, 6টা কার্বন আছে। তো আমি যদি এটাকে ভাঙতে চাই, মাঝ বরাবর যদি ভেঙে ফেলি, তাহলে দেখো তো 3 কার্বন বিশিষ্ট 2টা শর্করা আমি পাবো। 6টা কার্বনকে ভেঙে দিলে 3টা করে 2টা শর্করা পাবো, তাই না? তো এই যৌগটা যেহেতু এবার ভেঙে যাবে, 3 কার্বন বিশিষ্ট শর্করাকে আমরা কি নামে চিনি? ট্রায়োস। আর ট্রায়োস কয় ধরনের একটু আগে আমরা শিখেছি। ট্রায়োস 2 ধরনের, একটা হচ্ছে গা আর একটা হচ্ছে ধা। সো এটা কিসে পরিণত হবে ভাইয়া এবার? যদি ভেঙে যায়, ভেঙে গেলে এটা পরিণত হবে গাধা। এটা হয়ে যাবে, একটা হয়ে যাবে গা এবং আরেকটা হয়ে যাবে ধা। তো এখানে তো আবার ফসফেটও আছে, 1 নাম্বার কার্বন 6 নাম্বার কার্বনে 2টা ফসফেট আছে, তাই না? সো এখানে হবে 3PGA অর্থাৎ 3-ফসফোগ্লিসারালডিহাইড, আর একটা হচ্ছে ডাইহাইড্রোক্সি এসিটন ফসফেট। তাহলে 3PGA 3-ফসফোগ্লিসারালডিহাইড ডাইহাইড্রোক্সি এসিটন ফসফেট। আশা করি বুঝতে পেরেছো। তাহলে ভাইয়া এইখানে দেখো একটু ভালো করে, আচ্ছা এখানে ভাঙার জন্য একটা এনজাইম লাগবে, এনজাইমটা একটু এক্সট্রা ভাবে মনে রাখো। এখানে ভাঙার জন্য যে এনজাইমটা কাজ করে, এনজাইমটা হচ্ছে অ্যালডোলেজ। এখানে এনজাইমটা হচ্ছে অ্যালডোলেজ, এটা একটু এক্সট্রা ভাবে মনে রাখো। এনজাইমটা হচ্ছে অ্যালডোলেজ। এবার তোমরা 9-10 এর একটা কনসেপ্ট তোমাদের মনে আছে কিনা, সেটা হচ্ছে OH মানে কি? অ্যালকোহল। এই অ্যালকোহলকে যদি জারণ করা হয়, জারণ করলে আমরা পাবো অ্যালডিহাইড, CHO। এটা তোমরা 9-10 এ নিশ্চয়ই পড়েছো। এবং এই অ্যালডিহাইডকে আবার জারণ করলে আমরা পাই অ্যাসিড। তো এখানে আমরা জারণ করলে পাবো অ্যাসিড। ওকে, আবার উল্টাভাবে গেলে অ্যাসিডকে বিজারণ করলে কি পাবো? অ্যালডিহাইড। অ্যালডিহাইডকে বিজারণ করলে কি পাবো? অ্যালকোহল। সিম্পল কথা। ওকে, সো এইটা আমরা পাবো বিজারণের মাধ্যমে। বিজারণ। এখন জারণ মানে কি ভাইয়া? সিম্পল কথায় জারণ কথাটার অর্থ হচ্ছে ছাড়ন। জারণ মানে ছাড়ন। কিসের ছাড়ন? ইলেকট্রনের ছাড়ন হতে পারে, হাইড্রোজেন ছাড়ন হতে পারে, আবার অক্সিজেন গ্রহণ। এই 3টা ঘটনা মানে জারণ। তো মনে রাখো, জারণ মানে কি? জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন অথবা হাইড্রোজেন ছাড়ন। ঠিক আছে, তাহলে দেখো ভাইয়া, অ্যালডিহাইড, এটা হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইডটা অ্যাসিড বানাইতে হলে আমাদের কি করতে হয় ভাইয়া? জারণ করতে হয়। তো এইবার যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা অ্যালডিহাইড, 3-ফসফোগ্লিসারালডিহাইড, অ্যালডিহাইড। এই অ্যালডিহাইডটা এবার হয়ে যাবে অ্যাসিড। তাহলে এরপরে যে যৌগটা, এটা একটু মুখস্থ করে নাও ভাইয়া, এটা একটু মুখস্থ করে নাও। এরপরে যে যৌগটা সেটা হচ্ছে 1,3-বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে যে যৌগটা তৈরি হইলো ভাইয়া সেটা হচ্ছে 1,3-বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। দেখো এই যে 1,3-বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড, অর্থাৎ এখানে ছিল অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে অ্যাসিড হইলো। তাহলে অ্যালডিহাইড থেকে অ্যাসিড বানাইতে হলে আমাদের কি করতে হয়? জারণ করতে হয়। কি করতে হয় ভাইয়া? জারণ করতে হয়। আর আমরা জানি জারণ মানে ছাড়ন। আমরা জানি জারণ মানে ছাড়ন। কিসের ছাড়ন? হাইড্রোজেনের ছাড়ন। আচ্ছা, তাহলে আমরা তাহলে
এতটুকু বুঝতে পারলাম যে অ্যালডিহাইড থেকে যখন অ্যাসিডটা তৈরি হয়েছে তখন হাইড্রোজেনের সারণ হয়েছে। তো হাইড্রোজেনের সারণ মানে কি, হাইড্রোজেন ডিলিট হয়েছে। মনে রাখো ডি কথাটার অর্থ হচ্ছে ডিলিট। মনে রাখো ভাইয়া, ডি মানে হচ্ছে ডিলিট। ওই যে ডি অক্সিরাইবোজ, ডি কথাটার অর্থ হচ্ছে ডিলিট। তাহলে হাইড্রোজেন ডিলিট তার মানে কি ডি হাইড্রোজেন, ডিহাইড্রোজিনেস, এই যে নামের শেষে এসি যোগ করে দিলে সেটা হয়ে গেল আবার এনজাইম। তাহলে ডিহাইড্রোজেন মানে কি হাইড্রোজেন ডিলিট, তাহলে হাইড্রোজেন ডিলিট করার এনজাইম কি ডিহাইড্রোজিনেস। আশা করি বুঝতে পেরেছো ভাইয়া। ওকে, তাহলে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, এখানে কয়টা ফসফেট আছে বলো তো? 1,3-বিসফসফো, তার মানে কি ফসফেট আছে 2টা। এর পরের ধাপে ফসফেট একটা আবার কমে যাবে। তাহলে যদি কমে যায়, কমে গেলে নিশ্চয়ই 1 নাম্বার কার্বন থেকে আবার কমে যাবে। দেখো এই যে এটা হচ্ছে কার্বন কার্বন কার্বন। সো এখানে একটা ফসফেট যুক্ত করলে কোথায় যুক্ত হয়? শেষ কার্বনে যুক্ত হয়। 2টা ফসফেট যুক্ত করলে আবার কোথায় যুক্ত হয়? প্রথম কার্বনে যুক্ত হয়। আবার যদি একটা ফসফেট বাদ দিতে চাই, সেটা কিন্তু প্রথম কার্বন থেকে প্রথমে যায়। ঠিক আছে, তার মানে কি এখানে 1,3-বিসফসফো আছে, তাহলে 2টা ফসফেট আছে, আমি যদি একটা বাদ দিতে চাই সেটা প্রথম কার্বন থেকে যাবে, তাহলে এটা হয়ে গেল 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে ভাইয়া এইবার একটু চিন্তা করো তো এখানে কোন এনজাইমটা কাজে লাগবে। তো আমরা কিন্তু অলরেডি পড়েছি কাইনেজ, এটা ফসফেট যোগ করো অথবা বিয়োগ করো, যেটাই করো তারই এনজাইম। তাহলে এখানে বিয়োগ হয়েছে, তারপর তাইলেও কাইনেজ। তাহলে এনজাইমটা কি ভাইয়া? এনজাইমটা হচ্ছে কাইনেজ। কাইনেজ কি কাইনেজ? আগের যৌগটা দেখো, ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে কাইনেজ কি কাইনেজ হবে? ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ। এই যে দেখো ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ। তাহলে এনজাইমটা হচ্ছে ভাইয়া পিজি অ্যাসিড কাইনেজ। ওকে, এইবার একটা প্রশ্ন করব, ছোট্ট একটা প্রশ্ন, দেখি কে কে ধরতে পারো, কে কে ধরতে পারো। আচ্ছা, এখানে আমি বললাম 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, তার মানে কি এই গ্লিসারিক অ্যাসিডের মধ্যে 3টা ফসফেট আছে, তাই না? গ্লিসারিক অ্যাসিডের মধ্যে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে কি গ্লিসারিক অ্যাসিডের মধ্যে 3টা ফসফেট আছে। আচ্ছা, এটা যারা ভাবতেছো তারা কিন্তু ভুল করতেছো। কেন ভুল করতেছো? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে এখানে 3টা ফসফেট না, 3 নাম্বার কার্বনে একটা ফসফেট। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে 3 নাম্বার কার্বনে একটা ফসফেট। অনেকে এটা ভেবেই ভুল করো। স্টুডেন্টদেরকে যখন বলি যে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে 3টা ফসফেট আছে, তো তারা হঠাৎ করে ভেবাচাকা খেয়ে যায় আসলে। তাহলে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে 3 নাম্বার কার্বনে একটা ফসফেট। বুঝতে পেরেছো? তো এই 3 নম্বরে যে ফসফেটটা, এটা হঠাৎ করেই না এবার এখানে একটা মিউটেশন ঘটবে। মিউটেশন মানে কি? মিউটেশন মানে হচ্ছে পরিবর্তন, তোমরা নিশ্চয় জানো। মিউটেশন মানে হচ্ছে পরিবর্তন। তাহলে এখন 3 নাম্বার কার্বনে ছিল এতক্ষণ, এবার হঠাৎ করে পরিবর্তিত হয়ে এটা চলে যাবে 2 নাম্বার কার্বনে। তাহলে যৌগটার নাম কি হবে ভাইয়া বলো তো? যৌগটার নাম হবে, এতক্ষণ 3 নাম্বার কার্বনে ছিল, এখন চলে আসে 2 নাম্বার, তার মানে কি 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড। খুবই সিম্পল। আচ্ছা, 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড এনজাইমটার নাম কি হবে ভাইয়া? দেখো এখানে মিউটেশন ঘটছে, এইখান থেকে এখানে চলে আসে, মিউটেশন মানেই তো পরিবর্তন। এনজাইমটা কি হবে? মিউটেজ, এসি যোগ করে দিব। এনজাইমটা হচ্ছে ভাইয়া মিউটেজ। ওকে, সো কি মিউটেজ? কি মিউটেজ ভাইয়া? ফসফোগ্লিসারো মিউটেজ। এই যে আগের যৌগটা খেয়াল করে দেখো, আগের যৌগটা খেয়াল করে দেখো, ফসফোগ্লিসারিক অ্যাসিড আছে, এখান থেকে মনে রাখো ফসফোগ্লিসারোমিউটেজ, ফসফোগ্লিসারোমিউটেজ। আচ্ছা, এবং লাস্ট 2টা কথা মনে রাখো। লাস্ট 2টা কথা হচ্ছে, প্রথমটা হচ্ছে পিপা, পিপা, তারপরে হচ্ছে পা। তাহলে প্রথম লাস্ট 2টা কথা তো হচ্ছে পিপা, তারপরে পা। পিপা মানে হচ্ছে ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড, আর পা মানে হচ্ছে পাইরুভিক অ্যাসিড। ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড আর শুধু পাইরুভিক অ্যাসিড। ওকে, তাহলে একটা হচ্ছে পিপা, পিপা, আর একটা হচ্ছে অনলি পা। ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড আর শুধু পাইরুভিক অ্যাসিড। তো এখানে যেখানে ইনোল তৈরি হয়েছে এনজাইমটা হচ্ছে ইনোলেস, জাস্ট মনে রাখো। যেখানে ইনোল তৈরি হয় এনজাইমটা হচ্ছে ইনোলেস। এই এনজাইমটা কিন্তু নিচের নামটা দেখে তৈরি হইল, তাই না? ইনোল তৈরি হয়েছে ইনোলেস। আচ্ছা,
এবং ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, খেয়াল করো তো নামটা, নামের মধ্যে ফসফেট আছে না? তাহলে ফসফোইনল নামের মধ্যে ফসফেট আছে, আর এখানে শুধু পাইরুভিক অ্যাসিড, এর মধ্যে কি ফসফেট আছে? নাই। তার মানে বলো তো এখানে ফসফেট বিয়োগ হয়েছে, পিপা থেকে যখন পা তৈরি হয়েছে তখন কি হয়েছে, ফসফেট একটা বাদ চলে গেছে, ফসফেট বিয়োগ হয়েছে। আর ফসফেট বিয়োগ হওয়ার এনজাইম কি? কাইনেজ। তাহলে এখানে এনজাইমটা কি? এনজাইমটা হচ্ছে কাইনেজ। কাইনেজ কি কাইনেজ ভাইয়া? মনে রাখো, পা কাইনেজ, পাইরুভিক অ্যাসিড কাইনেজ। শেষ। দেখো কত সহজে হয়ে গেল না? আচ্ছা, এখনো শেষ হয় নাই, শেষ হয়েও হইল না শেষ, এখনো শেষ হয় নাই, কিছু বিষয় বাকি আছে। আমাদের জাস্ট একটা স্ট্রাকচার দাঁড় হয়ে গেছে, কিন্তু এটাই কিন্তু মেন বিষয়, ঠিক আছে? এখন আমাদের জাস্ট কিছু সংশোধন করতে হবে, কিছু জিনিস লিখি নাই সেগুলো লিখতে হবে। তো মনে রাখো ভাইয়া, এখান থেকে প্রথম যে কথাটা মনে রাখবা, 1,3,9 এরা হচ্ছে একমুখী, এরা হচ্ছে একমুখী বিক্রিয়া। তাহলে 1,3,9 হচ্ছে একমুখী, বাকিগুলো কি তাহলে? উভমুখী অবশ্যই। তাহলে দেখো এটা হচ্ছে 1 নম্বর বিক্রিয়া, এটা হচ্ছে 3 নম্বর বিক্রিয়া, এবং শেষটা হচ্ছে 9 নম্বর বিক্রিয়া। তাহলে এই যে 139 এটা হচ্ছে একমুখী, বাকি সবগুলা বিক্রিয়া তোমাকে উভমুখী দেখাইতে হবে অবশ্যই। তাহলে এখানে বাকি সবগুলা বিক্রিয়া তোমাকে উভমুখী দেখাইতে হবে, ঠিক আছে? তাহলে দেখো সবগুলা বিক্রিয়া আমরা উভমুখী দিয়ে দিলাম। এবার আসো, মেন যে কথাটা সেটা হচ্ছে ভাইয়া, এখানে দেখো গ্লুকোজ, গ্লুকোজের সাথে আমি একটা ফসফেট যোগ করছি, যোগ করলে হয়েছে গ্লুকোজ 6 ফসফেট। প্রশ্ন হচ্ছে এই ফসফেট পাইলাম কই? গ্লুকোজের সাথে আমরা একটা ফসফেট যোগ করছি, এনজাইমটা হচ্ছে কাইনেজ। প্রশ্নটা হচ্ছে ফসফেটটা পাইলাম কোথায়? মনে রাখো, এই ফসফেটটা আমরা পাবো, তোমরা নিশ্চয়ই এই নামটা শুনেছো, এডিপি। এই এডিপির সাথে আমরা একটা ফসফেট যোগ করলে যে জিনিসটা তৈরি হয় সেটার নাম হচ্ছে এটিপি, অর্থাৎ এডিপি। এখানে হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট, ডাই মানে হচ্ছে 2, এখানে আছে 2টা ফসফেট, আর এর সাথে আরেকটা ফসফেট যোগ করলে কয়টা হয়? ট্রাইফসফেট হয়ে যায়। তার মানে কি? ট্রাই কথাটার অর্থ হচ্ছে 3। তাহলে এডিপির সাথে একটা ফসফেট যোগ করলে কি হয়? এটিপি হয়। আবার এটিপি থেকে এটিপি, এইখান থেকে যদি একটা ফসফেট বাদ দিয়ে দিই, মাইনাস করি, তাহলে কি তৈরি হয়? আবার এডিপি তৈরি হয়, এডিপি তৈরি হয়। এটা তো আমরা জানি, 9-10 থেকে জানি। তাহলে দেখো তো ভাইয়া, এইখানে গ্লুকোজ যে একটা ফসফেট গ্লুকোজের সাথে যুক্ত হলো, সে ফসফেটটা আসছে কোথা থেকে? এই ফসফেটটা আসছে এটিপি থেকে। তাহলে এটিপি, এখানে একটা ফসফেট বেশি আছে, সে যদি এডিপিতে পরিণত হয় তাহলে একটা ফসফেট বের হয়ে যাচ্ছে, আর এই ফসফেটটা গিয়ে যুক্ত হচ্ছে গ্লুকোজের সাথে, তাহলে তৈরি হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট। আবার এখানে দেখো ফ্রুক্টোজ 6 ফসফেট, এর সাথে আরেকটা ফসফেট যুক্ত হয়ে 1,6 বিস ফসফেট হয়েছে। তাহলে এই ফসফেটটা আসছে কোথা থেকে? এটাও আসছে এটিপি থেকে, এটিপি থেকে এসে এডিপিতে পরিণত হইল, ঠিক আছে? আচ্ছা, এইবার চিন্তা করে দেখো ভাইয়া, এইখানে চিন্তা করে দেখো, এখানে আছে 1,3 বিস ফসফেট, তার মানে কি উপরের যৌগটাতে 2টা ফসফেট আছে, কিন্তু এইখান থেকে আবার তৈরি হয়েছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে এখানে 2টা ফসফেট আছে, এখানে একটা ফসফেট আছে, তার মানে কি এইখান থেকে এটা তৈরি হওয়ার সময় একটা ফসফেট বাদ হয়ে গেছে, একটা ফসফেট বিয়োগ হয়ে গেছে। তাহলে এই ফসফেটটা গিয়ে কোথায় যুক্ত হবে? নিশ্চয়ই এডিপির সাথে যুক্ত হবে, আর এডিপির সাথে একটা ফসফেট যুক্ত হলে সেটা পরিণত হয় এটিপিতে। তাহলে ওইখানে এটিপি থেকে এডিপি হচ্ছিল, আর এখানে এডিপি থেকে এটিপি তৈরি হবে। ওকে, এরপরে দেখো ভাইয়া, এরপরে দেখো এই জায়গাটাতে দেখো একটা ফসফেট ছিল, এখানে ফসফেট নাই, তাহলে সেই ফসফেটটা গিয়ে কার সাথে যুক্ত হবে? এডিপির সাথে। তাহলে এডিপির সাথে একটা ফসফেট যুক্ত হলে সেটা পরিণত হলো এটিপিতে, ঠিক আছে? তাহলে এতটুকু আমরা বুঝলাম। এরপরের কথা হচ্ছে ভাইয়া, এইখানে চিন্তা করে দেখো 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। আচ্ছা, এইখানে এনজাইমটা হচ্ছে ডিহাইড্রোজেনেজ, তার মানে কি হাইড্রোজেন ডিলিট। এইখান থেকে একটা হাইড্রোজেন ডিলিট হয়ে এটা তৈরি হয়েছে। তাহলে একটা যে হাইড্রোজেন ডিলিট হয়ে গেলে, একটা হাইড্রোজেন যে বের হয়ে গেল, সেই হাইড্রোজেনটা কারোর সাথে যুক্ত হবে না? কারোর সাথে তো যুক্ত হতে হবে। কার সাথে যুক্ত হবে ভাইয়া? NADP-র সাথে যুক্ত হবে।
তাহলে দেখো এনএডিপির সাথে কি এসে যুক্ত হবে, যে এখান থেকে যে হাইড্রোজেনটা ডিলিট হয়ে গেল সেই হাইড্রোজেনটা গিয়ে যুক্ত হবে, যুক্ত হয়ে যেটা তৈরি হবে NaDH2। আচ্ছা, তাহলে দেখো এখানে একটা ফসফেট ছিল, সেই ফসফেটটা এর সাথে আবার যুক্ত হয়ে দেখো এখানে 3 ফসফোগ্লিসারিক ছিল, এখানে কিন্তু হয়ে গেছে 1,3 বিস ফসফো। তাহলে এইখান থেকে এইখানে এই যৌগটা তৈরি হওয়ার সময় এখানে নিশ্চয়ই একটা ফসফেট বেড়ে গেছে, তাহলে সেই ফসফেটটা পাইছে কোথায়, এই যে এই ফসফেটটা, এবং এখান থেকে যে হাইড্রোজেনটা বের হয়ে গেল সেটা আবার যুক্ত হচ্ছে NADর সাথে, তাহলে NADH2 তৈরি হচ্ছে। বুঝতে পেরেছো? ওকে, তাহলে দেখো আমাদের মোটামুটি কমপ্লিট, মোটামুটি কমপ্লিট, এখনো শেষ হয় নাই। আচ্ছা, তাহলে আমি বলেছিলাম কি, একদম প্রথমে একটা কথা বলেছিলাম যে গ্লাইকোলাইসিসে তৈরি হয় আপন, গ্লাইকোলাইসিসে তৈরি হয় আপন, 2 অণু এটিপি, 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু NADH2 তৈরি হয়। তো আমরা দেখি তো এই জিনিসগুলো তৈরি হলো কি না আদৌ। আচ্ছা, এখানে আমাদের তৈরি হওয়ার কথা কি, আপন 2 অণু করে, আপন 2 অণু করে তৈরি হওয়ার কথা। আসলে কি তৈরি হয়েছে আমরা একটু চেক করে দেখি তো ভাইয়া। আচ্ছা, এখানে দেখো, এখানে দেখো NADH2 কত অণু তৈরি হয়েছে, 1 অণু তৈরি হয়েছে, কিন্তু তৈরি হওয়ার কথা কত, 2 অণু NADH2 তৈরি হওয়ার কথা। পাইরুভিক অ্যাসিড কত অণু তৈরি হয়েছে, 1 অণু তৈরি হয়েছে, কিন্তু তৈরি হওয়ার কথা কত, তৈরি হওয়ার কথা 2 অণু। ঠিক আছে, এটিপির বিষয়টাতে পরে যাই। ঠিক আছে, তাহলে দেখো আমাদের 2 অণু করে তৈরি হয় নাই, আমাদের তৈরি হয়েছে 1 অণু করে, তাহলে আরেক অণু করে আমাদের তৈরি করতে হবে। কিভাবে তৈরি করতে হবে ভাইয়া, দেখো এইখানে আমরা পা থেকে অনেক কিছু করছি, এই যে গা থেকে আমরা পা বানাইছি, দেখো গা থেকে আমরা আলটিমেটলি পা পাইছি, তাই না? এখন এই যে ধা থেকে কি হয় সেটা তো আমি এখনো লিখি নাই। তো আমরা তো জানি যে এরা হচ্ছে ট্রায়োস, ট্রায়োস মানে কি, ট্রায়োস মানে হচ্ছে 3 কার্বন বিশিষ্ট শর্করা, 3 কার্বন বিশিষ্ট শর্করার উদাহরণ হচ্ছে গাধা। তাহলে নিশ্চয়ই এটার যে সংকেতটা কি, C3H6O3, তাই না? তাহলে এটার গার সংকেত এটা, ধার সংকেত এটা, তার মানে কি এরা হচ্ছে পরস্পরের আইসোমার, যেমন গ্লুকোজ ফ্রুক্টোজ একে অপরের আইসোমার। তাহলে এই গা থেকে ধা তৈরি হতে পারে, আবার ধা থেকে গা তৈরি হতে পারে, এটা আমরা জানি। তাহলে দেখো এখানে, এখানে গা থেকে অনেক কিছু তৈরি হইল, গা থেকে পা তৈরি হয়েছে, তাহলে এই ধা থেকে এখন কি হবে, ধা থেকে নিশ্চয়ই গা তৈরি হতে পারে আমরা জানি, আবার গা থেকেও ধা তৈরি হতে পারে, এটা আমরা জানি, তাই না? সো এখানে এনজাইমটা তাহলে কি, এনজাইমটা হচ্ছে আইসোমারেজ, যেহেতু এটা হচ্ছে আইসোমার পরস্পরের, এনজাইমটা কি, এনজাইম তো লাগবে, সো এনজাইমটা হচ্ছে আইসোমারেজ। ওকে, এনজাইমটা আমরা জানলাম, তাহলে আমরা এতটুকু ক্লিয়ার, এই ধা থেকে পা তৈরি হতে পারে, এই ধা থেকে আবারও কি তৈরি হতে পারে, ধা থেকে আবারও গা তৈরি হতে পারে, এবং গা থেকে তো আলটিমেটলি একসময় আমরা পা পাবো। সো এই পাশে সেম বিক্রিয়াটাই পাবো, এই যে গা থেকে আমরা পা পাওয়ার যে বিক্রিয়াটা, এই পাশেও আমরা সেমই পাবো। ঠিক আছে, তো ওই বিক্রিয়াটা লেখার দরকার হয় না, বইও দেয়া নাই। বুঝতে পেরেছো? তাহলে এই বিক্রিয়াটা যখন হবে সেই সময় আমরা কি পাবো বলতো, সেই সময় আমরা এই যে এইখানে একটা NADH2 পাইছি, এই পাশে আমরা একটা NADH2 পাবো, NADH2 পাবো, এইখানে একটা পা পাইছি, এইখানে একটা পা পাইলাম, তাহলে দেখো 2 অণু NADH2, 2 অণু পাইরুভিক অ্যাসিড পেয়ে গেছি আমরা। ওকে, এবার আসে এটিপির হিসাবে। তো এটিপির হিসাবটা যদি তোমাদেরকে দেখাই ভাইয়া, এখানে দেখো তো, এই যে এক অণু এটিপি, এই যে এক অণু এটিপি, কত এটিপি পাইলাম, 2 এটিপি। আবার এই ধাপটা যখন হবে এই পাশেও 2 এটিপি পাবো, তাহলে আমরা মোট কত এটিপি পাচ্ছি, 1 2 3 4, 4 এটিপি পাচ্ছি। তাহলে আমাদের আমরা কত পাচ্ছি, 2 + 2 4 এটিপি পাচ্ছি, কিন্তু আমাদের পাওয়ার কথা কত, মাত্র 2 এটিপি, তাহলে 4 এটিপি পাচ্ছি। কিন্তু এইদিকে আবার দেখো এখানে 2 এটিপি খরচ হয়ে যাচ্ছে, এই যে দেখো এখানে নিচ থেকে আমরা পাচ্ছি 4 এটিপি, এখানে আবার 2টা এটিপি খরচ হয়েছে, তাহলে 4 থেকে আমরা যদি 2 বাদ দিই, নিট এটিপি কত থাকে, নিট এটিপি হচ্ছে 2 এটিপি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই যে দেখো আমরা 2 এটিপি পাইলাম, 2টা পাইরুভিক অ্যাসিড পাইলাম, এবং 2টা NADH2 পাইলাম। ঠিক আছে, তাহলে দেখো এই যে পুরা বিক্রিয়াটা কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট, আমরা সবকিছু করে ফেলছি, তাই না ভাইয়া? তাহলে দেখো একটু বুঝে বুঝে যদি পড়ো, এবং এটা যদি তুমি 2-3 বার একটু খাতায় লিখো জাস্ট, এটা কি তোমার আর ভুল হওয়ার সম্ভাবনা আছে? বুঝে বুঝে লিখবা, ঠিক আছে? তো আমার মনে হয় না, তুমি যদি একবার আমার এই ভিডিওটা দেখার পরে যদি আরেকবার নিজে নিজে বুঝে বুঝে খাতায় লিখতে পারো সাথে সাথে,
আমার মনে হয় না যে এটা আর কখনো ভুল হবে এবং পরীক্ষার আগে যদি তুমি একবার রিভিশন দাও, সেক্ষেত্রে কিন্তু এই সবকিছু তোমার মাথায় সেট হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো যারা এই বিষয়টা ভয় পাইতা, আশা করি তোমাদের ভয়টা একটু হলেও কমেছে। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারো। আর কোন টপিকের ওপর ভিডিও চাও আরো বেশি, বেশি সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। সবাই ভালো থাকো ভাইয়েরা, সুস্থ থাকো। টাটা।